হাই এভরিওয়ান, আজকে আমরা WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি কে টার্গেট করে জিকে প্র্যাকটিস সেট 3 আলোচনা করব, যেখানে থাকছে মোস্ট ইম্পর্ট্যান্ট 15টি জিকে কোশ্চান এবং প্রত্যেকটি কোশ্চান অ্যান্সারের ব্যাখ্যা। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমাদের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া বর্ণিত হয়েছে? ভারতের সংবিধানের যে অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া বর্ণিত হয়েছে সেটি হলো অনুচ্ছেদ 61, অর্থাৎ সঠিক উত্তরটি হলো অপশন বি। চলো আমরা দেখে নিই অনুচ্ছেদ 61তে কি বলা আছে। সংবিধানের অনুচ্ছেদ 61 বলা হয়েছে, যদি রাষ্ট্রপতির সংবিধান ভঙ্গ করেন তাহলে তাকে পদ থেকে সরানো যেতে পারে। এই প্রক্রিয়া সংসদের দুই কক্ষ, লোকসভা ও রাজ্যসভা উভয়ের দ্বারা সম্পন্ন হয়, অর্থাৎ দুই কক্ষের সদস্যদের অনুমোদন পেলে তবেই রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। এখানে বলছে যে রাষ্ট্রপতির সংবিধান ভঙ্গ, অর্থাৎ সংবিধানের নিয়ম যদি রাষ্ট্রপতি মেনে না চলেন তাহলে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলছে, বঙ্গভঙ্গ কে এবং কবে করেছিলেন? বঙ্গভঙ্গ করেছিলেন লর্ড কার্জন 1905 সালে। অপশন এ হলো সঠিক উত্তর। এর ডিটেলসে আমরা দেখে নেব। বলছে 1905 সালে লর্ড কার্জন বাংলা ভাগ করেন পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা নামে। সরকার বলেছিল এতে প্রশাসন চালানো সহজ হবে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা। বাংলার মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করে ও বহিষ্কার স্বদেশী আন্দোলন শুরু করে। অবশেষে বিরাট আন্দোলনের পর 1911 সালে লর্ড হার্ডিং বঙ্গভঙ্গ বাতিল করেন। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন উঠে আসছে যে বঙ্গভঙ্গ আন্দোলন কে ভঙ্গ করেছিলেন? উত্তর হবে লর্ড হার্ডিং। কবে ভঙ্গ করেছিলেন? না 1911 সালে। ঠিক আছে, তাহলে আমাদের পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলছে, ডোকলাম নিয়ে কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিবাদ রয়েছে? ডোকলাম নিয়ে কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিবাদ রয়েছে? উত্তর হবে অপশন সি, ভুটান ও চীন। ভুটান ও চীন, দেখে নি কি বলছে। বলছে ডোকলাম মালভূমি ভুটানের ভূখণ্ডে অবস্থিত, তবে চীন এই এলাকাকে নিজের দাবি করে। 2017 সালে ভারতীয় সেনা ও চীনা সেনার মধ্যে এখানে 73 দিনের সংঘর্ষ ঘটে। ভারতের জন্য ডোকলাম গুরুত্বপূর্ণ কারণ এটি শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থিত, যা উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ। তাহলে শিলিগুড়ি করিডোরকে কি শিলিগুড়ি করিডোরকে আমরা কি বলবো? চিকেন স্নেক। চিকেন স্নেক কাকে বলবো? শিলিগুড়ি করিডোর। ঠিক আছে, পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন বলছে, কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয়, আমরা সবাই জানি, গোদাবরীকে। অপশন এ হলো সঠিক উত্তর। গোদাবরী নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য প্রায় 1465 কিমি। এটি মহারাষ্ট্রের নাসিক থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিলেছে। এর বিশাল দৈর্ঘ্য ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে একে বলা হয় দক্ষিণের গঙ্গা। তাহলে একে কেন দক্ষিণের গঙ্গা বলা হয়? একে দক্ষিণের গঙ্গা বলা হয় এই কারণে, না এর দৈর্ঘ্য বিশাল এবং সাংস্কৃতিক গুরুত্বের কারণে। ঠিক আছে, চলো তাহলে পরের প্রশ্ন। প্রশ্ন 5 বলছে, মহাযান এবং হীনযান কোন ধর্মের শাখা? মহাযান এবং হীনযান অপশন সি, বৌদ্ধ ধর্মের শাখা। মহাযান ও হীনযান কি? তাহলে চলো আমরা এবার সেটা দেখে নিই। যে বৌদ্ধ ধর্মের দুটি প্রধান শাখা, একটা হলো হীনযান আর অন্যটি হলো মহাযান। হীনযান প্রাথমিক বৌদ্ধ ধর্ম
ব্যক্তিগত মুক্তি বা নির্বাণে জোর দেয়, আর মহাযান বুদ্ধকে ঈশ্বরতুল্য ভাবা হয় এবং সকল প্রাণীর মুক্তিতে গুরুত্ব দেয়। মহাযান প্রধানত চীন, জাপান, কোরিয়া, তিব্বত প্রভৃতি দেশে বিস্তার লাভ করে। তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে কোন প্রশ্নটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমি সেই প্রশ্নটার উপর আর একটা ডিটেলসে ব্যাখ্যা বলে দেব। 6 নম্বর প্রশ্ন, জাতীয় আয় নির্ণয়ের প্রথম প্রচেষ্টা কে করেছিলেন ভারতে? জাতীয় আয় নির্ণয়ের প্রথম প্রচেষ্টা কে করেছিলেন ভারতে? উত্তর হবে দাদাভাই নৌরোজি, অপশন এ। ভারতের প্রথম জাতীয় আয় অনুমান করেন দাদাভাই নৌরোজি। তার বিখ্যাত বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেটা তিনি 1901 সালে লিখেছিলেন। তিনি দেখান কিভাবে ব্রিটিশ শাসন ভারতের সম্পদ বিদেশে পাঠিয়ে দেশকে দরিদ্র করে তুলেছে, যাকে বলা হয় ড্রেন অফ ওয়েলথ থিওরি। তাহলে ড্রেন অফ ওয়েলথ থিওরি কাকে বলছে বুঝতে পেরেছো তোমরা? আর পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? অবশ্যই দাদাভাই নৌরোজি। ঠিক আছে, পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, প্রজাসত্ব আইন কোন গভর্নর জেনারেলের আমলে প্রবর্তিত হয়? প্রজাসত্ব আইন প্রজাসত্ব আইন লর্ড কর্নওয়ালিসের আমলে প্রবর্তিত হয়। কি বলছে দেখো, প্রজাসত্ব আইন কি বলছে? প্রজাসত্ব আইন বা স্থায়ী বন্দোবস্ত। এই প্রজাসত্ব আইন বা স্থায়ী বন্দোবস্ত একে আমরা চিরস্থায়ী বন্দোবস্তও বলতে পারি। তো এটি 1793 সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন। এই ব্যবস্থার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার জমিদারের সাথে রাজস্ব আদায়ের একটি স্থায়ী ব্যবস্থা করে। এই আইন অনুযায়ী জমিদাররা সরকারকে নির্দিষ্ট পরিমাণে রাজস্ব প্রদান করতে বাধ্য থাকত এবং এর বিনিময়ে তারা জমির উপর স্থায়ী স্বত্বাধিকার লাভ করে, অর্থাৎ জমির উপর তারা অধিকার লাভ করত। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের পরিকল্পনা প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। অপশন এ হলো সঠিক উত্তর। বলছে 15 মার্চ 1950 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে পরিকল্পনা কমিশন গঠিত হয়। তাহলে পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়? এখান থেকে আমরা পেয়ে গেলাম জওহরলাল নেহরুর নেতৃত্বে পরিকল্পনা কমিশন গঠিত হয়। এর উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য ছিল দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য পরিকল্পনা তৈরি করা। আর 2015 সালে এটি পরিবর্তিত হয়ে নীতি আয়োগ করা হয়। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা বিধান রয়েছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা করার বিধান রয়েছে? উত্তর হবে অনুচ্ছেদ 352, অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। কি বলছে দেখো, অনুচ্ছেদ 352 অনুযায়ী যুদ্ধ, বহির আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা যায়। ভারতে 3 বার জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। একবার 1962 চীন যুদ্ধের সময়, আর 1971 পাকিস্তান যুদ্ধের সময় এবং 1975 অভ্যন্তরীণ বিদ্রোহের সময় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন,
ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? তো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন জওহরলাল নেহরু। অপশন বি হলো সঠিক উত্তর। কি বলছে দেখো, বলছে জওহরলাল নেহরু আহমেদনগর আহমেদনগর কারাগারে বন্দী অবস্থায় 1942 সালে তিনি আহমেদনগর কারাগারে বন্দী ছিলেন এবং সেই সময় তিনি এই বইটি লিখেছিলেন। এতে ভারতের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা আন্দোলনের আদর্শ তুলে ধরা হয়েছে। তো এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু এই ক্লাসটি খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে ক্লাসটি কেমন। তো অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থাকবে। তো আমাদের পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে প্রথম মহিলা গভর্নর কে ছিলেন স্বাধীন ভারতের? তো স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। অপশন এ হলো সঠিক উত্তর। দেখো, বলছে স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। তিনি 1947 সালে উত্তরপ্রদেশের রাজ্যপাল নিযুক্ত হন। তিনি ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত, কারণ তার কবিতাগুলিতে দেশপ্রেম ও নারী শক্তির সুর রয়েছে। তাহলে যদি বলা হয় যে ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিত, তাহলে উত্তর হবে সরোজিনী নাইডু। ঠিক আছে, পরের প্রশ্ন 12, কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না? কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না? উত্তর হবে অপশন সি, ভিটামিন কে এর অভাবে। তো চলো দেখে নেই কি বলছে। বলছে ভিটামিন কে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি লিভারে প্রথমবিন নামক প্রোটিন তৈরি করতে সাহায্য করে, যা রক্তপাত বন্ধ করে। এর অভাবে হেমোরেজ অর্থাৎ অতিরিক্ত রক্তপাত হতে পারে। ভিটামিন কে এর উৎস সবুজ শাকসবজি, ব্রকোলি, ক্যাবেজ, ডিমের কুসুম ইত্যাদি। তাহলে যদি আমাদের শরীরে ভিটামিন কে এর ঘাটতি হয়, তাহলে আমাদের শরীরের কোনো অংশ যদি কেটে যায়, তাহলে সেখানে যে কিছুক্ষণ পরে যে রক্তটা জমাট হয়ে যায়, সেই রক্তটা জমাট হবে না, অর্থাৎ রক্ত ঝরতে থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, বলছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম কংগ্রেস অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম কংগ্রেস অধিবেশন হয়েছিল বোম্বেতে। অপশন এ হলো সঠিক উত্তর। 1885 সালের 28 ডিসেম্বর বোম্বেতে, বর্তমান মুম্বাইয়ে প্রথম কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয়। সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি অর্থাৎ ডব্লিউ.সি. ব্যানার্জি। এই কংগ্রেস ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সূচনা বিন্দু। তাহলে প্রথম কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন? প্রথম কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, 14 নম্বর প্রশ্ন, বলছে প্রজেক্ট টাইগার ভারতে কবে শুরু হয়? প্রজেক্ট টাইগার ভারতে শুরু হয়েছিল 1973। অপশন বি। কি বলছে দেখো, বলছে 1973 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে প্রজেক্ট টাইগার শুরু হয়। তাহলে প্রজেক্ট টাইগার কার নেতৃত্বে শুরু হয়? তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। এর উদ্দেশ্য কী ছিল? এর মূল উদ্দেশ্য ছিল বাঘ সংরক্ষণ ও বনাঞ্চল রক্ষা করা। প্রথম সংরক্ষিত এলাকা ছিল জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডের। তাহলে প্রথম সংরক্ষিত এলাকা কোনটি ছিল? তাহলে প্রথম সংরক্ষিত এলাকা হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। ওকে, এটি আজকের শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। বলছে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় সম্পন্ন হয়েছিল?
ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন হয়েছিল? অপশন এ পোখরান, রাজস্থান। রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন হয়েছিল 1974 সালে। রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা সম্পন্ন হয়। এর কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধা। স্মাইলিং বুদ্ধা কিসের কোড নাম? না, পারমাণবিক পরীক্ষার একটি কোড নাম। ঠিক আছে, পরীক্ষাটি ভারতের পরমাণু শক্তির বিকাশের নতুন অধ্যায় শুরু করে। দ্বিতীয় পরীক্ষাটি হয় 1998 সালে অপারেশন শক্তি নামে যে পরীক্ষাটি হয়েছিল সেটি ছিল দ্বিতীয় পরীক্ষা, এবং এটি হয়েছিল কবে? 1998 সালে। তো আজকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিনা।